বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজ আমরা কথা বলতে যাচ্ছি একটি টুইস্টে ভরা মুভি সম্পর্কে। মুভিটির কাহিনী খুব ভালো এবং আশা করি আপনাদের এটি দারুণ পছন্দ হবে। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কাহিনী শুরু হয় সঞ্জনা নামের একটি ছোট মেয়েকে নিয়ে, যার আজ ক্লাসিক্যাল নাচের একটি অনুষ্ঠান। তার মা তাকে প্রস্তুত করছেন। এটা দেখে তার ছোট বোনও বায়না ধরে যে তাকেও যেন একইভাবে তৈরি করা হয়। সঞ্জনা মজা করে বলে যে আজ শুধু তারই অনুষ্ঠান, তাই মা তাকেই সাজাবেন। এর মাঝে দুই বোনের মধ্যে খুনসুটি হয়ে যায় এবং মা তাদের শান্ত করার চেষ্টা করেন। এরপর পুরো পরিবার একটি গাড়িতে করে অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু মাঝপথে হঠাৎ একটি ট্রাক সামনে চলে আসে এবং তাদের গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটি হাওয়ায় ছিটকে যায় এবং সঞ্জনা বাইরে পড়ে যায়। তার মা বাবা এবং ছোট বোন তাদের চোখের সামনেই মারা যায়। পরের মুহূর্তেই জানা যায় যে এগুলো সব সঞ্জনার স্বপ্ন ছিল এবং এগুলো আসলে তার অতীতের স্মৃতি। আসলে এই দুর্ঘটনায় সঞ্জনার চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, যার কারণে সে এখন কিছুই দেখতে পায় না। বর্তমানে সঞ্জনা তার শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সাহস নিয়ে বেঁচে আছে এবং 4জন অনাথ বাচ্চার দায়িত্ব বহন করছে। সে তার উপার্জিত অর্থ দিয়ে তাদের লালন পালন করে। বাড়ির পাশে একজন বৃদ্ধা থাকেন, যিনি সবসময় তাকে সাহায্য করেন। সঞ্জনা রোজকার কাজ নিজেই সামলায় এবং ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে রাম নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। দুর্ঘটনার পর রাম আর হাঁটতে পারে না, তাই সে হুইল চেয়ারের ওপর নির্ভরশীল। সে তার কাজিন বিষ্ণু এবং তার স্ত্রী মীরার সাথে থাকে। বিষ্ণু ও মীরা তার খুব খেয়াল রাখে, কিন্তু রাম সবসময় বিষণ্ণ থাকে। সে কারো সাথে বেশি কথা বলে না এবং নিজের জগতে হারিয়ে থাকে। বিষ্ণু ও মীরা তাকে তার বিষণ্ণতা থেকে বের করার চেষ্টা করে। এদিকে সঞ্জনা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, কিন্তু প্রতিটি জায়গা থেকে সে কেবল প্রত্যাখ্যাত হয়, কারণ সে দেখতে পায় না বলে কেউ তাকে চাকরিতে রাখতে চায় না। সবাই তার প্রতিভার প্রশংসা করে, কিন্তু অন্ধত্বের কারণে কেউ তাকে নিতে রাজি হয় না। তাদের ধারণা একজন অন্ধ মেয়ে কিভাবে কাজ সামলাবে। এরপর বিষ্ণু তার বারে রামকে নিয়ে আসে, যেখানে সঞ্জনা পার্ট টাইম গায়িকা হিসেবে গান গাইছে, কারণ সে কোথাও স্থায়ী চাকরি পায়নি। তার গায়কই সবার খুব পছন্দ হয়। রাম তার কণ্ঠে মুগ্ধ হয়ে যায় এবং প্রথমবারের মতো সে কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করে। পারফরমেন্স শেষ হওয়ার পর বিষ্ণু তাকে পারিশ্রমিক দেয় এবং সে নিরাপদে বাড়ি ফিরবে কিনা জানতে চায়। তখনই উপস্থিত সবাই জানতে পারে যে সঞ্জনা আসলে অন্ধ। তবে সঞ্জনা কখনোই তার শারীরিক সীমাবদ্ধতাকে দুর্বলতা মনে করে না। সে আত্মবিশ্বাসের সাথে বলে যে সে চলে যেতে পারবে। ঠিক সেই সময় এফএম রেডিও স্টেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার কণ্ঠে মুগ্ধ হয়ে বলেন যে সঞ্জনার কণ্ঠ খুব মিষ্টি এবং সে যদি এফএম স্টেশনে কাজ করতে আসে তবে তার জন্য একটি নতুন রেডিও প্রোগ্রাম চালু করা হবে। এতে সঞ্জনা খুশি হয়ে অফারটি গ্রহণ করে। বাড়ি ফেরার পথে সঞ্জনা 4 বাচ্চার জন্য আইসক্রিম কিনতে যায়। রাস্তায় দুটি ছোট ছেলে সিগারেট খেতে খেতে মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করছিল। এটা শুনে সঞ্জনা তাদের বকা দেয় এবং বলে, তোমাদের বয়স 18 বছরও হয়নি আর তোমরা এখন থেকেই ধূমপান করছো। উপরন্তু তোমরা ওই মেয়েদের কেন বিরক্ত করছো? ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারে এবং কথা দেয় যে এমন কাজ আর করবে না। বাড়ি পৌঁছানোর পর বাচ্চারা ভুলবশত সঞ্জনার প্রিয় একটি জিনিস ভেঙে ফেলে এবং ভয়ে তা লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু সঞ্জনার আচরণ এবং বাতাসে ভেসে আসা গন্ধ থেকে সে বুঝতে পারে যে তারা কিছু একটা করেছে। বাচ্চারা অবাক হয়ে জানতে চায় সে কিভাবে বুঝলো। সে তাদের জড়িয়ে ধরে বলে যে তারা যা ভেঙেছে তা হয়তো অনিচ্ছাকৃত, তাই কোনো ভয় নেই। তার এত সুন্দর আচরণ দেখে বাচ্চারা আবেগপ্রবণ হয়ে যায়। পরের দিন সঞ্জনা এফএম স্টেশনে জয়েন করে। দীপক তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং জানায় যে সঞ্জনা অন্ধ। সঞ্জনা তৎক্ষণাৎ তা থামিয়ে দেয় এবং বলে যে অন্ধত্ব তার যোগ্যতা নয় এবং বিনা প্রয়োজনে এটি সবার সামনে হাইলাইট করার দরকার নেই। এটা শুনে দীপক ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তাকে নতুন রেডিও শো হোস্ট করার সুযোগ দেয়। সঞ্জনা জানায় যে তাকে 4 বাচ্চার দেখাশোনাও করতে হয়, তাই নির্দিষ্ট সময়ের জন্য কাজ করা তার জন্য জরুরি। তার সময় অনুযায়ী দীপক শিডিউল ঠিক করে দেয়। ধীরে ধীরে দীপকের মনে সঞ্জনার জন্য অনুভূতি তৈরি হয়। একদিন সঞ্জনা বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটি ছেলের সাথে ধাক্কা লেগে যায়। ছেলেরা তার উপর রেগে যায়, কিন্তু তখনই রাম সেখানে আসে। রাম তাদের জানায় যে সঞ্জনা অন্ধ। এটা শুনে ছেলেরা লজ্জিত হয় এবং ক্ষমা চেয়ে নেয়, কিন্তু সঞ্জনা এখন রামের ওপর নারাজ হয়ে যায়। সে বলে, কারো অক্ষমতা সম্পর্কে যখন কেউ জিজ্ঞেস করেনি তখন আপনি কেন তা ফাঁস করলেন?
করলেন। এরপর সে ছেলেদের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এবং রামকে শাসন করে। সে বলে যে তার অন্ধ হওয়ার বিষয়টি তাদের জানানোর কোনো প্রয়োজন ছিল না। রাম নিজের ভুলের উপলব্ধি করে এবং ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চায়। বিষ্ণুও সঞ্জনাকে বোঝায় যে রাম একজন হুইল চেয়ার ব্যবহারকারী এবং তার নিজের জীবনও সংগ্রামের। তবে সঞ্জনা বলে যে সে কাউকে তার সীমাবদ্ধতা দিয়ে বিচার করে না। সে রামকে একজন সাধারণ মানুষের মতো ছোট্ট বাচ্চারা বুঝতে পারে না যে শেষ পর্যন্ত তার সাথে আসলে কি ঘটছে। তারা কাঁদতে কাঁদতে ভাবছে যে হয়তো তাদের দিদির কোনো গুরুতর সমস্যা হয়ে গেছে। এরপর সঞ্জনা তাদের বুঝিয়ে শান্ত করে এবং বলে সব ঠিক আছে। কিন্তু সঞ্জনা যখন সেই দুর্ঘটনার কথা শোনে তখন সেই স্মৃতিগুলো তার মনে পড়ে যায়। সেজন্য সে খুব অস্থির হয়ে পড়ে। অন্যদিকে সেই বৃদ্ধা মা সঞ্জনা এবং সেই ছেলের জন্য বিবাহের খোঁজ করছেন। এদিকে ছেলেটি যখন তার সাথে দেখা করতে আসে তখন সঞ্জনা আগে তার আচরণ যাচাই করে দেখে। সে দেখতে চায় যে ছেলেটি বাচ্চাকে পছন্দ করে কিনা। ছেলেটি একটি ছোট বাচ্চাকে ভালোবাসার সাথে কোলে নেয় এবং সে বলে যে সে বাচ্চাদের খুব পছন্দ করে। তখন সঞ্জনা তাকে বোঝায় যে এই 4জন বাচ্চাই তার দায়িত্ব। বিয়ের পরও এই 4জন তার সাথেই থাকবে। ছেলেটি তখন বাচ্চাটিকে নিচে নামিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সেখান থেকে তাৎক্ষণিকভাবে চলে যায়। বৃদ্ধা মা তাকে জিজ্ঞেস করে সে কেন এমন কাজ বারবার করে। সঞ্জনা উত্তর দেয় তাকে এমন একজনকে বিয়ে করতে হবে যে এই 4জন বাচ্চাকে নিজের বলে গ্রহণ করবে। বাচ্চারা যখন তাদের কথোপকথন শোনে তারা নিজেদের পরিবারের ওপর বোঝা স্বরূপ মনে করতে শুরু করে। তারা খুব দুঃখিত হয় কারণ তাদের মনে হয় যে দিদি তাদের কারণেই বিয়ে করছে না। এরপর এফএম স্টেশনে সঞ্জনা তার নতুন রেডিও শো শুরু করে এবং তার মূল ধারণা ছিল কারো যদি ক্ষমা চাইতে হয় তবে সে কল করে নিজের কথা বলতে পারবে। তখন রামও সেই শো শুনছিল এবং সাহস করে সে কল করে। সঞ্জনা যখন জিজ্ঞেস করে যে সে কার কাছে ক্ষমা চাইছে তখন রাম আবেগপ্রবণ হয়ে বলে সে সবার আগে নিজের কাছে ক্ষমা চাইতে চায় কারণ সে নিজেই নিজেকে খুব কষ্ট দিয়েছিল। সেই সাথে সে তার বন্ধু বিষ্ণু ও তার স্ত্রী মীরার কাছেও ক্ষমা চায় কারণ তারা তাকে অনেক যত্ন করে, তবুও সে তাদের কষ্ট দিয়েছে। রামের মন থেকে বেরিয়ে আসা কথাগুলো শুনে বিষ্ণু এবং মীরা আবেগপ্রবণ হয়ে যায় এবং অনুভব করে যে রাম তার ভুলগুলো বুঝতে পেরেছে। রামের সেই আবেগপ্রবণ রেডিও কলের পর সঞ্জনা তাকে বোঝায় যে সে যেন নিজেকে দোষ দেওয়া বন্ধ করে এবং সব কিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। সেই এফএম স্টেশনে তার অনুষ্ঠানটি খুব সফল হয় এবং দীপকও তার পারফরম্যান্স দেখে খুব খুশি হয়েছিল। সেই সময় দীপকের মনে সঞ্জনার জন্য ভালোবাসা বাড়তে শুরু করে। এদিকে রাম প্রতিদিন সেই শো শুনত এবং একদিন সঞ্জনাকে নিজের হাতে লেখা একটি গানের অনুরোধ করে, কিন্তু সঞ্জনা তাকে সরাসরি প্রত্যাখ্যান করে। কিছুদিন পর রাম পুনরায় অনুরোধ করে, কিন্তু সঞ্জনা আবারও রাগের মাথায় প্রত্যাখ্যান করে। কিন্তু রাম হার মানেনি। সে বারবার হুইল চেয়ারে তার পিছু পিছু আসতে থাকে। এরই মাঝে রাস্তায় সেই লোকটি আবার দেখা যায় যাকে সঞ্জনা প্রথমে পেপার স্প্রে করেছিল। সে ইচ্ছা করেই ধাক্কা দেয় যাতে সে সঞ্জনাকে অনুভব করতে পারে। সঞ্জনা সাথে সাথে তা বুঝতে পারে যে সে ইচ্ছা করেই করেছে এবং না ডরে তার চোখে পেপার স্প্রে করে দেয়। অপমানের পর সেই লোকটি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে এবং তার বন্ধুদের সাথে রাস্তার পথে সঞ্জনার অপেক্ষা করতে থাকে। সঞ্জনা এবং রাম যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা তাদের ঘিরে ফেলে এবং সঞ্জনা ভয়ে রামের সাহায্য চায়, কিন্তু একজন গুন্ডা তার হুইল চেয়ারে জোরে ধাক্কা দেয়, যার ফলে রামের মাথা গিয়ে একটি পোলে লাগে এবং তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। রাম দেখে যে সব গুন্ডারা পালিয়ে গেছে, কিন্তু সঞ্জনা সাহায্যের জন্য মানুষ ডাকে এবং তারা রামকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে সঞ্জনা খুব চিন্তিত হয় যে রাম ঠিক হবে কিনা, কিন্তু বিষ্ণু এসে তাদের রামের আসল কাহিনী বলে। রাম যখন 18 বা 19 বছরের ছিল তার স্বপ্ন ছিল প্রফেশনাল ক্রিকেটার হওয়ার। তার পরিবার খুব খুশি ছিল, কিন্তু একটি হোটেলের পার্টিতে বিষ্ণু কিছু নিতে বাইরে বের হয় এবং তখনই সেখানে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে রামের বাবা মায়ের মৃত্যু হয় এবং রামের পা এত ভয়ানকভাবে জখম হয় যে সে হাঁটার অযোগ্য হয়ে যায়। বিষ্ণু তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা জানায় তার পা আর কখনোই ঠিক হবে না এবং তার বাবা মায়ের মৃত্যুর পর বিষ্ণুই তার সব ব্যবসা সামলাচ্ছিল। রামের শারীরিক অবস্থা এবং অতীতের কথা শুনে সঞ্জনা খুব মর্মাহত হয় এবং সে যখন হাসপাতালে তার সাথে দেখা করতে যায় তখন রাম তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে সে বুঝতে পেরেছে আগে তার ভুল হয়েছিল। সে সঞ্জনাকে একটি বিশেষ চিঠি দেয় যাতে সেই গানটি লেখা ছিল। সঞ্জনা চিঠির লেখা নিজের আঙুল দিয়ে অনুভব করে এবং সেই গানটি বুঝতে পারে। এরপর সে রামের জন্য গান গাইতে রাজি হয়। সবকিছু জানার পর সঞ্জনার মনে রামের প্রতি ভালোবাসা বাড়তে থাকে। তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে এবং সঞ্জনা তাকে বাচ্চাদের সাথেও পরিচয় করিয়ে দেয়। রাম বাচ্চাদের খুব ভালোবাসে এবং তাদের সাথে খেলাধুলা করে।
একদিন সব বাচ্চারা খেলার সময় এক ছোট ছেলের শরীর খুব খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নেওয়া জরুরি ছিল। কিন্তু সমস্যা ছিল, রাম গাড়ি ঠিকমতো চালাতে পারছিল না। সঞ্জনা অন্ধ হওয়া সত্ত্বেও রামকে তার গাড়ি চালানোর জন্য সাহস দেয় এবং সে স্টিয়ারিং সামলায় আর সঞ্জনা পেডাল কন্ট্রোল করে। তারা দুজন একসাথে গাড়ি চালিয়ে বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পর রাম জিজ্ঞেস করে সঞ্জনার গাড়ি নিয়ে কেন এত ভয় পায়। সঞ্জনা অবশেষে তার অতীত ঘটনা জানানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু সে বলার সাথে সাথেই রামের খুব দ্রুত মাথা ঘুরতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। সঞ্জনা বিষয়টি লক্ষ্য করে এবং বিষ্ণু এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তার চিকিৎসা শুরু করে এবং ডাক্তার জানায় যে রামের মস্তিষ্কে টিউমার হয়েছে এবং তার কাছে খুব অল্প সময়ের জীবন বাকি আছে। ডাক্তার বিষ্ণুকে বলে রামের এই অবস্থা যেন সঞ্জনাকে না বলা হয়। এদিকে সঞ্জনা হাসপাতালের বাচ্চাদের সাথে আছে এবং বারবার রামের খবর নেয়, কিন্তু বিষ্ণু এবং ডাক্তাররা বারবার তাকে মিথ্যা আশ্বাস দেয়। ডাক্তার বিষ্ণুকে আবার সতর্ক করে যে রামের অবস্থা খুব আশঙ্কাজনক এবং তাকে সত্য জানানো উচিত, কিন্তু বিষ্ণু বলে যে তার এত সাহস নেই। কিছুক্ষণ চিকিৎসার পর রামের হুঁশ আসে এবং তার সন্দেহ হয় যে তার বড় কোনো রোগ হয়েছে। সে বিষ্ণুকে জিজ্ঞেস করলে বিষ্ণু তাকে মিথ্যা বলে এড়িয়ে যায়। রাম বাড়ি ফিরে সব স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে এবং বাচ্চারাও তার সাথে আনন্দ করে। এরপর রাম এবং সঞ্জনা একা বসে কথা বলার সময় সঞ্জনা তাকে আদর করে অনুভব করতে চায় এবং বলে যে সে খুব হ্যান্ডসাম। রাম লজ্জা পায় এবং বলে কিছুই না। রাম এই কথা বিষ্ণু এবং মীরাকে জানালে তারা বিয়ে করার পরামর্শ দেয়, কিন্তু বিষ্ণু মনের ভেতর খুব ভেঙে পড়েছিল। বিয়ের দিন সব বাচ্চারা সঞ্জনাকে এবং মীরা রামকে তৈরি করে দেয়। বিষ্ণু তাদের জন্য একটি বড় হোটেল বুক করেছিল। বিষ্ণু এবং রাম যখন গাড়ি করে পৌঁছায়, সঞ্জনা প্রথমে গাড়িতে বসতে অস্বীকার করে, কিন্তু রামের কথায় অবশেষে রাজি হয়। যখন তারা বিয়ে করতে যায়, বিষ্ণু এবং ডাক্তাররা রামের শারীরিক অবস্থা নিয়ে খুব চিন্তিত ছিল। বিয়ে সম্পন্ন হওয়ার পর বিষ্ণু বুঝতে পারে রামের আর বেশি সময় নেই। বাড়ি ফেরার পর সঞ্জনা রামের সাথে খুব খুশি ছিল, কিন্তু ডাক্তার বিষ্ণুকে খবর দেয় যে রামের টিউমার ফেটে গেছে। এই সব ঘটনার পর সঞ্জনা রামকে আর আগের মতো দেখতে পায় না। সে যখন বুঝতে পারে যে রাম আর নেই, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। বিষ্ণু ও মীরা রামের শেষ ইচ্ছার কথা সঞ্জনাকে জানায়। রাম তার শেষ চিঠিতে লিখেছিল যে সে সঞ্জনার সাথে কাটানো মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে খুশির সময় ছিল। সঞ্জনা এরপর রামের রেখে যাওয়া সেই চিঠির লেখা অনুভব করতে করতে কাঁদতে থাকে। প্রপোজালটি বিশেষ হওয়া উচিত ছিল, অর্থাৎ সে রামের ভালোবাসা গ্রহণ করেছিল। কেবল প্রপোজালের জন্য সে রাগের মাথায় ছিল। যখন রাম এটি বুঝতে পারে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। বিষ্ণুও বাইরে থেকে হাসছিল, কিন্তু মনে মনে সে রামের জন্য খুব দুশ্চিন্তায় ছিল। সে রামের কাছে সত্যটি গোপন রাখে, যাতে তার ওপর কোনো বোঝা না পড়ে। এরপর সঞ্জনা তার রেডিও শোতে নিজেই সবাইকে জানায় যে সে কারো প্রেমে পড়েছে এবং তার প্রেম কাহিনী নিয়ে প্রাণ খুলে কথা বলে। দীপক যখন এই কথা শোনে, তখন ভেতর থেকে সে ভেঙে পড়ে, কারণ সে সঞ্জনাকে খুব বেশি পছন্দ করত। সে নিজের অনুভূতি চেপে রেখে শুধু বলে যে সে তার জন্য খুব খুশি। পরবর্তীতে সঞ্জনা যখন বাসায় বাচ্চাদের জানায় যে সে প্রেমে পড়েছে, তখন বাচ্চারা মজা করে বলে যে আসল প্রেমিক প্রেমিকারা তো রোজ ফোনে কথা বলে, তোমরা এমন করছো না কেন। এদিকে বিষ্ণু এবং মীরাও রামকে এই কথা বলে জ্বালাতন করে। মীরা রামকে বলে সঞ্জনাকে কল করতে এবং তারা বেশ বিব্রতভাবে কথা বলে। বাচ্চারা এবং মীরা এই অদ্ভুত কথোপকথন শুনে হাসাহাসি করে। মীরা তাকে ইঙ্গিত দেয় যে সে যেন তাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। রাম সাহস করে সঞ্জনাকে ডেটে যেতে বলে এবং সঞ্জনা সাথে সাথেই রাজি হয়ে যায়। বিষ্ণু একমাত্র ব্যক্তি যে রামের টিউমারের সত্যটি জানার পর তার আনন্দ দেখেও ভেতরে ভেতরে বিষণ্ণ ছিল। এরপর ডাক্তারের বন্ধু বিষ্ণুকে জানায় যে রামের সত্যিটি যত দ্রুত সম্ভব সঞ্জনাকে জানিয়ে দেওয়া উচিত, কারণ পরে জানলে সঞ্জনা খুব ভেঙে পড়বে। বিষ্ণু ভাবে যে রামের জীবনে অনেক বছর পর সুখ ফিরে এসেছে এবং সে যতদিন সম্ভব তাকে খুশি দেখতে চায়। ডেটের দিন বাচ্চারা মিলে সঞ্জনাকে এবং মীরা রামকে প্রস্তুত করে। বিষ্ণু তাদের জন্য একটি বড় হোটেল বুক করে এবং নিজেই তাদের সেখানে ছাড়ার পরিকল্পনা করে। বিষ্ণু এবং রাম যখন সঞ্জনার বাসায় পৌঁছায়, তখন সঞ্জনা গাড়িতে উঠতে অস্বীকার করে।
সে বলে যে সে হেঁটেই যাবে। বিষ্ণু তাকে বোঝানোর চেষ্টা করে যে হোটেল অনেক দূরে, কিন্তু সে রেগে গিয়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে। রাম বুঝতে পারে না সে এমন করছে কেন। আসলে একটি গাড়ি দুর্ঘটনার ট্রমা তার মনে গেঁথে ছিল, তাই সে গাড়িতে উঠতে ভয় পাচ্ছিল। পরের দিন সঞ্জনার রেডিও শোতে এক ছেলে ফোন করে জানায় যে সে তার প্রেমিকাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল, কিন্তু সেটি তার অভিভাবকদের হাতে পড়ায় তারা তাদের সম্পর্কের কথা জেনে যায়। তাই প্রেমিকা তাকে দোষ দিচ্ছে। সঞ্জনা সেই ছেলেকে বকা দিয়ে বলে যে না জানিয়ে এমন সারপ্রাইজ দেয়া ভুল। এরপর মীরা রামকে সঞ্জনাকে ভালোভাবে বোঝার পরামর্শ দেয়। রাম সঞ্জনাকে ফোন করে তার আচরণের জন্য ক্ষমা চায়। সঞ্জনাও স্বীকার করে যে ভুল তার ছিল। রাম এখনও বুঝতে পারে না যে সে গাড়ি থেকে কেন ভয় পায়। রাম প্রায়ই সঞ্জনার অফিসে যেতে থাকে এবং সেখানে সঞ্জনা ও দীপককে ভালো বন্ধুর মতো হাসি খুশি দেখে। সে এটাকে নিছক বন্ধুত্ব ভেবে খুশি থাকে। এক রাতে বাচ্চারা খেলার সময় এক ছোট ছেলের শরীর খারাপ হয়ে যায় এবং তাকে হাসপাতালে নেওয়া জরুরি হয়ে পড়ে। রাম গাড়ি চালাতে অক্ষম ছিল এবং সঞ্জনা শুধু দৃষ্টি প্রতিবন্ধীই নয়, গাড়ির ট্রমার কারণেও গাড়িতে উঠতে পারছিল না। তবুও বাচ্চার প্রাণ বাঁচাতে রাম গাড়ি চালানোর সাহস করে এবং সঞ্জনাকে পেডাল কন্ট্রোল করতে বলে। কোনো মতে তারা বাচ্চাকে হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে পৌঁছানোর পর রাম সঞ্জনাকে জিজ্ঞাসা করে যে সে গাড়ি থেকে এত ভয় পায় কেন। সঞ্জনা তার অতীতের সব সত্য রামকে বলার সিদ্ধান্ত নেয়, কিন্তু যেই সে কথা শুরু করতে যায় রামের মাথা ঘুরে সে অজ্ঞান হয়ে পড়ে। সঞ্জনা কিছু বুঝতে না পেরে বিষ্ণুকে ফোন করে। বিষ্ণু দ্রুত রামকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তার চিকিৎসা শুরু করেন। বিষ্ণু জানত রামের ব্রেন টিউমারের কারণেই এই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিষ্ণু সঞ্জনার কাছ থেকে সত্যটি গোপন করার সিদ্ধান্ত নেয়। সঞ্জনা বারবার বিষ্ণুকে রামের অবস্থার কথা জিজ্ঞেস করে, আর তারা মিথ্যা বলে যে রাম ঠিক আছে। ডাক্তার আবার বিষ্ণুকে সতর্ক করেন যে রামের অবস্থা খুব সংকটাপন্ন। বিষ্ণু তা সঞ্জনাকে বলতে সাহস পায় না। কিছুক্ষণ চিকিৎসার পর রামের জ্ঞান ফিরে আসে এবং সে নিজের শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ করতে শুরু করে। বিষ্ণু তাকে মিথ্যা আশ্বাস দিয়ে শান্ত রাখে। বাড়ি ফেরার পর সবাই রামের স্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন ছিল, কিন্তু রাম স্বাভাবিক থাকার অভিনয় করে। রাম ও সঞ্জনা কথা বলার সময় সঞ্জনা রামের চেহারা অনুভব করতে চায়। রামের সুন্দর চেহারার প্রশংসা করলে রাম লজ্জা পায়, যা তাদের সম্পর্ককে আরও গাঢ় করে। রামের অনুরোধে মীরা তাদের দ্রুত বিয়ে করার পরামর্শ দেয়, কিন্তু বিষ্ণু তাদের কুষ্ঠি মেলানোর কথা বলে দেরি করিয়ে দেয়। পরে বিষ্ণু একা সঞ্জনার সাথে দেখা করে বলে যে জ্যোতিষী বিয়ের জন্য পরে সময় দিয়েছে, যাতে তারা দেরি করতে পারে। কিন্তু সঞ্জনা আর অপেক্ষা করতে রাজি হয় না। সবশেষে বিয়ের কার্ড ছাপানো হয় এবং বিষ্ণু ডাক্তারের কাছে যায়। ডাক্তার রামের সম্পর্কে জেনে তাকে বকা দেন। বহু পরিষ্কার করে লিখলাম, তাকে আগেই জানানো উচিত ছিল। কিন্তু বিষ্ণু তাকে বলে যে সে বিয়ে থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু রামের আনন্দ দেখে সে তাকে আর থামিয়ে রাখতে পারেনি। এরপর রাম সঞ্জনাকে এক চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যায় এবং ডাক্তার পরীক্ষা করে জানান যে তার অপটিক নার্ভ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়নি। যদি ম্যাচিং ডোনার পাওয়া যায় তবে অপারেশনের পর তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। এখন রাম এটি শুনে বলে যে তার জন্য যত টাকাই লাগুক সে তার চোখ তাকে ফিরিয়ে দিয়ে তবেই ছাড়বে, যাতে সে তার নিজের চোখ দিয়ে পুরো দুনিয়াটা আবার দেখতে পায়। এরপর তারা দুজনে বিয়ের প্রস্তুতিতে লেগে পড়ে এবং বিয়ের একদিন আগে তারা যখন একা বসে থাকে তখন সঞ্জনা সিদ্ধান্ত নেয় যে সে তার বাবা মায়ের দুর্ঘটনার সব সত্য রামকে জানিয়ে দেবে। সে রামকে তার ফটো দেখায় এবং ফ্ল্যাশব্যাকে বলতে শুরু করে যে কিভাবে সেই দুর্ঘটনায় তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল এবং তার চোখের দৃষ্টি সেখানেই চলে গিয়েছিল। যেই সে তার কাহিনী বলতে শুরু করে তেমনি রামের মাথা ঘুরতে শুরু করে এবং সঞ্জনা বিন্দুমাত্র কিছু বুঝতে পারে না, কারণ সে কাহিনী বলায় ব্যস্ত থাকে। এরপর রামের শরীর খুব খারাপ হতে শুরু করে এবং তখনই পাশ দিয়ে যাওয়া বিষ্ণু তাকে দেখে ফেলে এবং সে দ্রুত রামকে নিয়ে হাসপাতালে চলে যায়। পরে সঞ্জনা জানতে পারে যে রাম সেখান থেকে চলে গিয়েছিল এবং সে ভাবে যে সম্ভবত সে বিশ্রামের জন্য
কোথাও গিয়েছে। পরের দিন সকালে বিয়ের মুহূর্ত চলে আসে এবং সবাই কনে সঞ্জনাকে মণ্ডপে বসিয়ে দেয়। সাসপেন্স সৃষ্টি হতে থাকে যে বর রাম এখনো কেন আসেনি। কিছুক্ষণ পর হুইল চেয়ারে কাউকে আসতে দেখা যায় এবং সবাই মনে করে যে সে রামই। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট এই যে রামের জায়গায় দীপক মণ্ডপে বসে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রাতে হাসপাতালে বিষ্ণু মীরাকে রামের পরিস্থিতির সত্যিটা জানিয়ে দিয়েছিল এবং রামের জ্ঞান ফেরার পর সে বিষ্ণুকে সত্য জানার জন্য জোর করেছিল। তাই বিষ্ণু তাকে সব জানিয়ে দেয়। যখন সে জানতে পারল যে তার কাছে খুব কম সময় অবশিষ্ট আছে, তখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে ভাবতে শুরু করে যে সে সঞ্জনার সাথে কখনো জীবন কাটাতে পারবে না। তখনই তার অফিসের সেই ছেলেটির কথা মনে পড়ে যে সঞ্জনাকে একপাক্ষিকভাবে ভালোবাসত। রাম তখনই দীপকের সাথে দেখা করে এবং তাকে সঞ্জনাকে বিয়ে করার অনুরোধ করে, যাতে সে সঞ্জনার জীবনটা সামলে নিতে পারে। দীপক প্রথমে আবেগপ্রবণ হলেও শেষ পর্যন্ত রামের কথা মেনে নেয়। এই কারণেই বিয়ের দিন দীপক মণ্ডপে বসেছিল আর রাম নিজে দূর থেকে সব কিছু দেখছিল এবং তাদের ওপর ফুল বর্ষণ করছিল। বিষ্ণু, মীরা, দাদি এবং বাড়ির 4টি বাচ্চা রামের সিদ্ধান্ত মেনে নেয়, কারণ সবাই বুঝতে পেরেছিল যে দীপক সত্যিই একজন ভালো মানুষ। দীপক এবং সঞ্জনার বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের পর ফটো সেশন চলার সময় হঠাৎই খবর আসে যে সঞ্জনার জন্য ম্যাচিং ডোনার পাওয়া গেছে। সবাই তাকে হাসপাতালে নিয়ে যায় এবং অস্ত্রোপচার সফল হয়। ডাক্তার তাকে চোখ খোলার পরামর্শ দিলে সঞ্জনার প্রথম আকাঙ্ক্ষা হয় রামকে দেখা, কিন্তু তার সামনে দীপক দাঁড়িয়েছিল। শুধুমাত্র চেহারা স্পর্শ করেই সে আগে থেকে রামকে চিনত। তাই সে বুঝতে পারে সে রাম নয়। সে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে রাম কোথায় এবং শেষে দীপক তাকে রামের একটি চিঠি দেয়। চিঠিতে রাম তার পুরো সত্য লিখেছিল এবং জানিয়েছিল যে বাবা মায়ের মৃত্যু এবং তার প্রতিবন্ধকতার পর সে বেঁচে থাকার ইচ্ছা ছেড়ে দিয়েছিল। সে আরও জানায় যে একদিন সে নিজের জীবন শেষ করার জন্য জেনে শুনে ট্রাকের সামনে চলে গিয়েছিল, কিন্তু ট্রাক চালক তাকে বাঁচানোর জন্য হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে দেয় এবং সেই কারণে সামনের গাড়ির সাথে তার ধাক্কা লাগে, যেই গাড়িতে সঞ্জনা ও তার বাবা মা ছিল। অর্থাৎ যে দুর্ঘটনায় সঞ্জনার বাবা মায়ের মৃত্যু হয়েছিল এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল, তার আসল দায়ী ব্যক্তি রাম ছিল। সঞ্জনা বিয়ের আগে তাকে এই দুর্ঘটনার তারিখ জানালে রাম বুঝতে পারে যে সেই দিন দুর্ঘটনার কারণ সে নিজেই ছিল। তাই সে নিজেকে ক্ষমা করতে পারেনি। মৃত্যুর আগে সে তার চোখ সঞ্জনাকে দান করার সিদ্ধান্ত নেয়। এই কাহিনী শুনে সঞ্জনা স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে যে সে যে চোখ দিয়ে দেখছে তা রামেরই চোখ এবং তার বাবা মায়ের মৃত্যুর কারণও রামই ছিল। সঞ্জনা প্রথমে রামকে ক্ষমা করতে না চাইলেও পরে সে বোঝে যে এটি একটি দুর্ঘটনা ছিল এবং রাম তাকে ভালোবেসে জীবন শুধরে দিয়েছিল। তাই সে রামকে ক্ষমা করে দেয় এবং আবেগপ্রবণ হয়ে যায়। এর আগে বিষ্ণু, মীরা, দাদি এবং বাড়ির 4টি বাচ্চা রামের সিদ্ধান্ত মেনে নিয়েছিল, কারণ সবাই বুঝতে পেরেছিল যে দীপক সত্যিই একজন ভালো মানুষ। এর কিছুদিন পর সঞ্জনা রামকে ক্ষমা করে দেয় এবং আবেগপ্রবণ হয়ে যায়। এরপর সঞ্জনা, দীপক এবং বাচ্চারা মিলে রামের বাড়িতে যায় এবং তার ছবির সামনে মালা পরায়। সবাই রামের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে যায় এবং সঞ্জনাও রামের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে স্মরণ করে। শেষে সবাই মেনে নেয় যে জীবন কারো জন্য থেমে থাকে না এবং রামের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে সঞ্জনা দীপকের সাথে একটি নতুন ও সুখী জীবনের শুরু করে, কারণ রাম নিজেও এটাই চেয়েছিল যে তার জীবন সুখী হোক। এরই সাথে এই সিনেমাটি এখানেই সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।